কেন? না মানলে ভালো হতো। হুম। আর কিছু কিছু কথা নিজের মাঝে রাখতে হয়। উনিও আমাকে কথাগুলো দুজনের মাঝে রাখতে বলেছে। আশা করি জোর করে জানতে চাইবেন না। আনায়া কথাটা বলে উঠে পড়ল। তখনই রাত্রি দরজায় নক করে বলতে লাগলো, কি ভাবি, হলো তোমাদের? এখন কি বের হবে? আনায়া ইহসানের দিকে তাকালে ইহসান হ্যাঁ বোধক ইশারা দিল। তারা দুজন দরজা খুলে বাহিরে চলে এলো। ইহসান, রাত্রি আর আনায়া শপিং করতে যাচ্ছে। গাড়ি ইহসান ড্রাইভ করবে, তাই আনায়াকে জোর করে সামনে বসিয়ে দিয়ে নিজে পিছনের সিটে বসলো রাত্রি। শপিং মলে আনায়া আর রাত্রি ড্রেস চয়েস করছিল। ইহসান এক সাইডে দাঁড়িয়ে ফোন টিপছিল। আনায়া লক্ষ্য করলো একটা মেয়ে অনেকক্ষণ ধরে ইহসানের দিকে তাকিয়ে আছে। তাই আনায়া ইহসানকে ডাক দিয়ে বলল, এই যে শুনছেন, একটু এদিকে আসুন না। ইহসান আনায়ার কাছে গেলে আনায়া তাকে ড্রেস চয়েস করে দিতে বলে। ইহসান ড্রেস দেখছিল, তখন আনায়া ওই মেয়েটাকে দেখিয়ে ইহসানের বাহু ধরে জড়িয়ে ধরে। ইহসান কিছুটা অবাক হলো আর রাত্রি মুচকি মুচকি হাসছে। ইহসান আবার নিজের ফোন নিয়ে বিজি হয়ে গেলে আনায়া একটানে ফোনটা কেড়ে নিয়ে ব্যাগের ভিতরে রেখে দেয়। তারপর রাত্রিকে বলে, রাত্রি তোমার ভাইকে বলো ড্রেস চয়েসে মন দিতে, নয়তো আমি কি করব তা বুঝতেই পারছে না। আনায়া মেয়েটাকে দেখে দেখে কথাটা বলল। এতক্ষণে ইহসানও বুঝতে পারল মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। ইহসান তাকিয়েছে বলে মেয়েটা একটা মুচকি হাসি দিল। আনায়া এবার রেগে আগুন হয়ে গেল। সে ইহসানের হাত ছেড়ে মেয়ের কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি, কি সমস্যা? মন ভরে নাই এতক্ষণ তাকিয়ে দেখে? নাকি বাসায় নিয়ে যেতে হবে হাসি বিনিময় করার জন্য? মেয়েটি ভ্রুকুচকে বলল, এক্সকিউজ মি। অন্য জনের স্বামীর দিকে এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে লজ্জা করে না? আমি সেই কখন থেকে দেখে যাচ্ছি আপনি আমার স্বামীর দিকে তাকিয়ে আছেন। কি প্রেমে পড়লেন নাকি? আমার স্বামী নাকি বিয়ে করে আমার সতীন হতে চান? হ্যাঁ, কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? কোনো তার ছিঁড়ে যায়নি তো? আমার ঠিক আছে, আপনার চোখ ঠিক নেই। আর একবার দেখলে চোখ একদম তুলে নিব। আনায়া কথাটা বলে রাগে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ইহসান এসে তাকে ধরল। রাত্রি মুচকি মুচকি হাসছে। ইহসান আনায়াকে বলল, কি করছো? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, রিল্যাক্স হও একটু। আনায়া তাকিয়ে দেখে সত্যি সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রাত্রি মেয়েটিকে চোখে ইশারা করে চলে যেতে বলল। মেয়েটিও চলে যায়। আনায়া সবাই এভাবে তাকিয়ে আছে বলে লজ্জায় ইহসানের বুকে লুটিয়ে পড়ে। রাত্রি গলা কাশি দিয়ে বলে, তো এভাবেই থাকবেন আপনারা, নাকি শপিংটাও করবেন? আনায়া এক ছুটে ইহসানের থেকে দূরে সরে আসে। তারপর ড্রেস চয়েস করতে থাকে। তার শপিং শেষ হওয়ার পর ছেলেদের দোকানে ঢুকে তারা। ইহসান জিজ্ঞেস করলো, এখানে কেন? ছেলেদের কাপড় কার জন্য? আনায়া বলল, কার জন্য আবার? আপনার জন্য। কিন্তু আমার তো ড্রেস আছেই। রাত্রি কানে কানে বলল। নিয়ে নে ভাইয়া, ভাবি ভালোবেসে দিচ্ছে। বলেই একটা শয়তানি হাসি দেয়। ইহসান চোখ গরম করে তাকালে রাত্রি ভয়ে হাসি থামিয়ে দেয়। আনায়া আর কোনো কথা না বলে চুপচাপ ড্রেস চয়েস করতে থাকে। কিন্তু আনায়া যে ধরনের কাপড় চয়েস করছে ওগুলো ইহসান পরে না। আনায়া সব ফর্মাল ড্রেস চয়েস করছে। ইহসান একটা গেঞ্জি দেখছিল, তখন আনায়া ওটা টান দিয়ে নিয়ে বলল, এসব নয়। আবে ইয়ার, এখন কি আমাকে আমার স্টাইলও চেঞ্জ করতে হবে? হবে। এসব উল্টাপাল্টা এখন আর চলবে না। এগুলো উল্টাপাল্টা? উল্টাপাল্টা। বেশি কথা না বলে যেগুলো নিচ্ছি ওইগুলোই হবে। এখন চলুন। আনায়া টি শার্টটা ফেলে দিয়ে ইহসানকে টানতে টানতে নিয়ে গেল। ইহসান করুণার দৃষ্টিতে তাকিয়ে আছে গেঞ্জিটার দিকে। রাত্রি মিটমিট হাসছে ইহসানের ফেস দেখে। ইহসান রেডি হয়ে কোথায় যেন যাচ্ছিল, তখনই আনায়া রুমে এসে জিজ্ঞেস করলো, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে, তাও আবার এত রাতে? লেট নাইট পার্টিতে আসতে দেরি হবে, তুমি ঘুমিয়ে যেও। এক মিনিট। আজকে থেকে এসব লেট নাইট পার্টি পার্টি শেষ করে এত লেট করে বাড়ি ফেরা আর চলবে না। সারাদিন বাইরে থাকলেও রাত 10টার পর বাইরে থাকা হবে না। এই মেয়ে, তোমার সমস্যাটা কি বলবে আমাকে?
তুমি আমাকে আমার সাধারণ জীবন থেকে কেন শান্তিতে থাকতে দিচ্ছ না? দেখো, বিয়ে হয়েছে বলে এটা ভেবো না আমি তোমার সব কথা শুনবো। আমার যখন যা ইচ্ছা হবে আমি তাই করব। আর আমি এখন পার্টিতে যাব। ও তাই? তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? এত ভালোবাসেন অথচ বউয়ের কথার কোনো দাম নেই, তাহলে বিয়ে কেন করেছিলেন? আনায়া কথাটা বলে ইহসানের দিকে তাকিয়ে আছে, চোখে ছলো ছলো ভাব, মনে হচ্ছে এই মুহূর্তে কেঁদে দিবে। ইহসান পড়ল বড্ড জ্বালায়, না পারছে সত্য বলতে, না পারছে কিছু করতে। সে আনায়ার সামনে দাঁড়িয়ে বলল, আনায়া, এটা কিন্তু আমাদের কথা ছিল না। আমাদের কথা ছিল আমরা বিয়ের পর দুজন দুজনকে স্বাধীনতা দিব। আমি জানি না আমি কি কথা দিয়েছিলাম, কি কথা ছিল। কথাই দেয় না কেন এত রাতে আমি আমার স্বামীকে পার্টি করতে যেতে দিতে পারি না? কিন্তু আনায়া, আর কোনো কিন্তু নয়, আপনি আমাকে ভালোবাসেন তো? ইহসান মাথা নিচু করে বলল, হুম। তাহলে আমাকে কথা দিন আপনি এসব লেট নাইট পার্টিতে যাবেন না, ড্রিঙ্ক করবেন না। কথা দিন। ইহসান কি বলবে বুঝতে পারছে না। আনায়া আবার বলল, আপনি আমাকে ভালোবেসে কি কি করতে পারবেন? মানে? মানে আপনি আমাকে ভালোবেসে আমার কথা রাখতে পারবেন? কি কথা? আপনি কাল থেকে বাবার অফিসে জয়েন করবেন। ইহসান আনায়ার থেকে এক পা পিছু সরে পড়ল। আনায়া বলল, কি হলো, পিছিয়ে গেলেন কেন? দেখো, আমার এত তাড়াতাড়ি এসব বিজনেস সামলানোর কোনো উদ্দেশ্য আমার নেই। নেই বানিয়ে নেবেন। দেখুন, আপনি এখন বিয়ে করেছেন, কিছুদিন পর বাবা হবেন। এখন যদি এসব করে বেড়ান তাহলে লোকে কি বলবে বলুন তো? আনায়ার কথা শুনে ইহসান হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আনায়া বুঝতে পারল বিষয়টা, তারপর বলল, আবার মানে ফিউচারে হয়ে যাবে, বাচ্চার সংসার হবে, তার আগে তো আপনাকে আমাকে গুছিয়ে নিতে হবে, তাই না? হুম। তাই তো বলছি, কাল থেকে প্লিজ বাবার অফিসে জয়েন করে নিন। প্লিজ প্লিজ, দেখবেন বাবা মা আপনার প্রতি অনেক খুশি হবে। প্লিজ কাল থেকে জয়েন করুন, প্লিজ প্লিজ। আনায়া ইহসানের সামনে বাচ্চাদের মতো করে প্লিজ প্লিজ করছিল। তা দেখে ইহসান অজান্তেই একটা হাসি দিয়ে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে। ইয়েস। আনায়া খুশিতে ইহসানকে জড়িয়ে ধরল। ইহসান শকড হয়ে গেছে, এতটা খুশি হবে ভাবতেই পারেনি। আনায়া যখন বুঝতে পারল সে কি করেছে, তখন সে ইহসানকে ছেড়ে দিয়ে চলে যেতে নিল। কিন্তু তার আগেই ইহসান ওর হাত ধরে বলল, শাড়ি পরার আগে শাড়ি সামলাতে শিখো। এভাবে যদি যখন তখন খুলে যায় তাহলে তোমাকে অনেক লজ্জায় পড়তে হবে। ইহসান কথাটা বলে আনায়াকে নিচের দিকে ইশারা করলো। আনায়া তাকিয়ে দেখে শাড়ির কুচি খুলে গেছে। সে বারবার ঠিক করার চেষ্টা করতে লাগলো কিন্তু পারছে না। তখনই ইহসান ওর থেকে শাড়িটা নিয়ে নিজের হাতে কুচি তুলে আনায়ার পেটে গুজে দিল। এই প্রথম ইহসানের এমন স্পর্শে কেঁপে উঠল আনায়া। চোখজোড়া বন্ধ হয়ে গেল তার। ইহসান তার মুখের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। কি এক অদ্ভুত মায়া কাজ করে এই মুখে। ইহসান নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে আনায়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত ঘন ফিল নেবার মতো এখনো কিছু হয়নি, মিসেস কঙ্কালের হাড্ডি। বলেই হো হো করে হেসে দূরে সরে গেল ইহসান। আনায়া এমন কথা শুনে চোখ বড় বড় করে চোখ খুলল। তারপর ইহসানের হাসি দেখে লজ্জায় ওয়াশরুমে চলে গেল। সকাল হয়ে গেছে, সবাই নাস্তার টেবিলে বসে আছে। আনায়া নাস্তা নিয়ে বসে আছে। রাত্রি পড়ল। কি হলো ভাবি, কি এত ভাবছো খাবার সামনে নিয়ে? আবার না, কিছু না। গুড মর্নিং। ইহসান সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল সবাইকে। সবাই ওর দিকে তাকিয়ে হা হয়ে গেল। ইহসান ফর্মাল ড্রেসে নিচে নেমেছে, পুরো বিজনেসম্যান লাগছে। আনায়া ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে আছে। মিস্টার হায়দার একজন আর একজনের দিকে তাকিয়ে একটা মন থেকে হাসি দিল। ইহসান সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? ইহসান আনায়ার পাশের চেয়ারে বসে পড়ল। মিস্টার হায়দার ইহসানকে জিজ্ঞেস করল, কোথাও যাচ্ছিস নাকি? হুম, আজকে থেকে অফিসে জয়েন করব। তোমার ম্যানেজারকে বলবে আমাকে যেন সব কিছু বুঝিয়ে দেয়।
ইহসানের কথা শুনে রাত্রি খাবার মুখে দিয়ে বিষম খেয়ে ওঠে। আনায়া ওর দিকে পানি এগিয়ে দেয়। পানি খেয়ে ইহসানের দিকে তাকায়। মিস্টার হায়দার বলল, তুই সত্যি আজকে অফিসে যাবি? শুধু আজকে না, প্রতিদিনই যাব ইনশাল্লাহ। এটা কি আমার ছেলে? মিসেস হায়দার এই কথা বলতেই ইহসান মার দিকে তাকায়। রাত্রি গলা কাশি দিয়ে আনায়াকে বলল, দয়াল বাবার নাম্বারটা আমাকে দিও তো ভাবি, দেখি ভবিষ্যতে আমার কোনো কাজে লাগে কিনা। আনায়া অবাক হয়ে বলল, কোন দয়াল বাবা? যে দয়াল বাবা আমার বাবা ভাইয়ের উপরে এত বড় জাদু করে দিল, যে বাবা তোমাকে মানতে পারছিল না, সে বাবা এখন বৌমা বৌমা করে পাগল। যে ভাইয়াকে আমরা কেউ শতবার বলেও অফিসে পাঠাতে পারিনি, তাকে বিয়ের দুদিনের মাঝেই অফিসে পাঠিয়ে দিচ্ছ। এটা কোনো দয়াল বাবার জাদু না, এটা আমার ভালোবাসার জাদু। আনায়া কথাটা বলে ইহসানের দিকে তাকালো। ইহসানও আনায়ার দিকে তাকিয়ে আছে। রাত্রি আনায়ার কানে কানে বলল, ভাবি এখানে বাবা মা আছে, এভাবে তাকিয়ে লজ্জা লাগে না? আনায়া রাত্রির কথাতে চোখ সরিয়ে নিল। মিস্টার অ্যান্ড মিসেস হায়দার দুজনেই মিটমিট করে হাসে। ইহসান নিজের রুম থেকে বের হচ্ছিল, তখনই আনায়া রুমে আসলো। ইহসান নিজের চুল ঠিক করছিল। আনায়া তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো, তারপর বলল, না, সব ঠিক আছে, শুধু টাইটা ভালো লাগছে না। দেখি একটু দাঁড়ান তো। আনায়া ইহসানের কাছে চলে গেল। তারপর টাইটা খুলতে লাগলো। ইহসানের মুখে আনায়ার চুল উঠছে। শ্যাম্পুর গন্ধে ইহসানের মাঝে অন্যরকম নেশা কাজ করছিল। সে নিজের অজান্তেই আনায়ার চুলগুলো এক সাইডে নিয়ে গেল। আনায়া ইহসানের স্পর্শ পেয়ে থ হয়ে গেল। ইহসানের দিকে তাকালে ইহসান তাকে ঘুরিয়ে ফেলে, তারপর ঘাড়ের চুলগুলো কেউ সামনে নিয়ে আসে। ঘাড়ে হাত দিতে যাবে, তখনই নিচু থেকে মিস্টার হায়দারের কণ্ঠ ভেসে আসে। ঈশান, আমি রেডি হয়ে গেছি। মিস্টার হায়দারের কণ্ঠে ইহসানের ঘোর কাটে। সে আনায়ার থেকে সরে এলো। আনায়াও টাইটা সোফায় রেখে রুম থেকে বের হতে নিলে ইহসান পেছন থেকে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। ইটস ওকে। আর আপনি তো পরনারীর গায়ে হাত দেননি। আনায়ার মুখে লজ্জার হাসি পরিষ্কার। ইহসান আনায়ার দিকে একটা মোবাইল এগিয়ে দিয়ে বলল, এতে আমার নাম্বার সেভ করা আছে, যদি বাহির কিছু দরকার হয় তাহলে ফোন করে বলে দিও। আচ্ছা। তাহলে আমি আসি। কোনো প্রকার সমস্যা হলে তুমি মা বা রাত্রিকে বলো কিন্তু। এত টেনশন করতে হবে না, প্রথম দিন অফিসে যাচ্ছেন, একটু দাঁড়াবেন? বলো। আনায়া নিচের মাথায় কাপড় দিয়ে ইহসানকে সালাম করলো, তারপর উঠে পড়ল। অল দ্য বেস্ট। আচ্ছা, এখন তাহলে আসি, টেক কেয়ার। ইহসান বের হয়ে গেল। ইহসানের আনায়ার সালাম করাটা কেন জানি খুব ভালো লাগলো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক মিষ্টি হাসি। কিন্তু এসব আর কতদিন? যেদিন সবকিছু মনে পড়ে যাবে সেই দিনও কি আনায়া ওর পাশে এভাবে থাকবে? আর ইহসানও কি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে? এতটা কাছে থেকেও কি কোনো অ্যাক্সিডেন্ট হবে না? আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর আনায়ার সবকিছু মনে হয়ে গেলে কি আনায়া তাকে মাফ করতে পারবে? কি হবে পরবর্তীতে? এসব ভাবতে ভাবতে ইহসান গাড়ি ড্রাইভ করতে লাগলো। মিস্টার হায়দার বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুই আজকে থেকে অফিসে যাবি। আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি জানি এই কাজটা তুই বৌমার জন্যই করছিস, তাই না? কিন্তু যাই বলিস, তোদের দুজনকে কিন্তু একসাথে খুবই সুন্দর লাগে। হুম। ইহসান শুধু এই হুমটাই বলল, কারণ তার মাথায় এখন ওইসব টেনশন ঘুরছে পরবর্তীতে কি হবে। ইহসানকে নিয়ে সবার সামনে দাঁড়ালেন মিস্টার হায়দার। তারপর সবার উদ্দেশ্য করে বললেন, শুভ সকাল, আশা করি ভালো আছেন। আজকে আমি অনেক খুশি, কারণ আজ থেকে আমার ছেলে ঈশান হায়দার অফিসে জয়েন করেছেন। আর আজকে থেকে এই কোম্পানির নিউ এমডি হলেন আমার ছেলে ঈশান হায়দার। আশা করি সবাই ওকে করতালির মাধ্যমে স্বাগতম জানাবেন। মিস্টার হায়দারের কথার সাথে সাথে সবাই ইহসানকে করতালির মাধ্যমে স্বাগতম জানালেন। মিটিং শেষ করে সবাই একে একে হাত মিলালো ইহসানের সাথে। অফিসের প্রতিটি মেয়ে ইহসানকে দেখে ফিদা হয়ে গেছে।
আসার পর থেকেই সবগুলো মেয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। প্রতিটি মেয়ের মনে একটাই আশা জাগছে, একটিবার ছোঁয়ার, একটিবার কথা বলার। আনায়া কিচেনে কি যেন খুঁজছিল। তখনই মিসেস হায়দার কিচেনে আসলো। আনায়াকে দেখে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? কোনো কিছুর দরকার হলে তুমি টুনিকে ডাকতে পারতে, নয়তো আমি আর রাত্রি তো ছিলামই। আসলে আন্টি হুম, মা। আনায়ার কথা আটকে দিয়ে মিসেস হায়দার কথাটা বলল। আনায়া ছলো ছলো চোখে ওনার দিকে তাকিয়ে বলল, মা মা, এবার বলো কিচেনে কি দরকার এসেছিলে? আসলে মা হয়েছে কি, আজকে উনি প্রথম অফিসে গেলেন, তাই ভাবছিলাম ওনার জন্য কিছু একটা রান্না করে লাঞ্চ পাঠাতে। আরে বাহ, স্বামীর জন্য এত ভালোবাসা। রাত্রি আপেল নিয়ে কিচেনে ঢুকে কথাটা বলল। আনায়া বলল, স্বামীর জন্য থাকবে না তো কার জন্য থাকবে? উনি আমার কথা রেখে অফিসে গেল, আর আমি ওনাকে খুশি করতে এতটুকু করতে পারবো না? মিসেস হায়দার বলল, তাহলে তুমি ওর জন্য বিরিয়ানি রান্না করে ফেলো, ও বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। রাত্রি বলল, মা তুমি পাগল হয়ে গেছো? ভাবিকে তুমি এই অবস্থায় বিরিয়ানি রান্না করতে বলছো? ভাবি তোমাকে এসব কিছু করতে হবে না, আমি টুনিকে বলছি ও সব রান্না করে দিবে। আনায়া বলল, না, আমি আজকে নিজের হাতে ওনার জন্য বিরিয়ানি রান্না করব। রাত্রি তুমি একদম টেনশন করো না, আমি পারবো, কোনো সমস্যা নেই। ভাবি আর একটাও কথা না, তুমি গিয়ে টিভি দেখো, যাও যাও। মা আপনিও যান। আনায়া রাত্রি আর মিসেস হায়দারকে ঠেলতে ঠেলতে কিচেন থেকে বের করে দিল। রাত্রি চোখ একটু বড় করে রাগে মিসেস হায়দারের দিকে তাকালে উনি কিছু না বলে চুপচাপ চলে যায়। এদিকে আনায়া জীবনে কখনো রান্না করেছে কিনা তা মনে নেই, আর আজকে সে বিরিয়ানি রান্না করবে। আনায়া ইউটিউব ওপেন করে ফোনটা চোখের সামনে রাখলো, তারপর সব কিছু এ টু জেড সব কপি করলো। রান্না শেষ করে নিজের রান্নার ঘ্রাণ নিয়ে নিজেই মুগ্ধ হয়ে যায়। তারপর একটা বক্সে ভরে নিল। কিচেন থেকে বের হতেই রাত্রি বলল, বাহ, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে তো। আমরা কি খেতে পারবো নাকি শুধু ভাইয়ার জন্যই রান্না করেছো? সবার জন্যই রান্না করছি, ড্রাইভারকে দিয়ে খাবারটা পাঠানোর ব্যবস্থা করো না। হোয়াট? ড্রাইভকে দিয়ে কেন খাবার পাঠাবো তুমি থাকতে? মানে কি বলতে চাচ্ছ? তুমি নিজে খাবার নিয়ে যাবে, এত কষ্ট করে রান্না করেছো আর ড্রাইভারকে দিয়ে পাঠাবে? কিন্তু কোনো কিন্তু না, তুমি রেডি হয়ে আসো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি উনি তোমাকে অফিসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আনায়ার মনে অন্যরকম আনন্দ লাগছে। সে আজকে নিচু হাতে তার স্বামীর জন্য রান্না করেছে। সে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নামলো। নিচে নেমে দেখে রাত্রির প্লেটে বিরিয়ানি আর মিসেস হায়দার তার পাশে দাঁড়িয়ে আছে। আনায়া আসতেই রাত্রি খাবার হাতাতে লাগলো। আনায়া বলল, কি ননদিনী, খুব তো বলেছিলে আমি রান্না করতে পারবো না, তো এখন খেয়ে বলো কেমন হয়েছে। ভাবি তুমি এত সুন্দর করে কিভাবে রান্না করলে বলবে আমাকে? ইউটিউব থেকে। আনায়ার কথা শুনে রাত্রি আর মিসেস হায়দার একজন আরেকজনের দিকে অবাক হয়ে তাকালো। আনায়া জিজ্ঞেস করলো, তো বলো কেমন হয়েছে আমার রান্না করা বিরিয়ানি। আনায়া খুব ভাব নিয়ে জিজ্ঞেস করলো। রাত্রি কিছু বলতে যাবে তার আগেই মিসেস হায়দার বলল, অনেক ভালো হয়েছে, এত সুন্দর করে রান্না করবে আমি বুঝতেই পারিনি। আমার মুখে একদম জল এসে গেছে একবার খেয়ে। হ্যাঁ ভাবি, অনেক মজা হয়েছে, যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে তোমার হাতের বিরিয়ানির কথা। রাত্রি কথাটা বলে জোর করে হাসি দিল। ড্রাইভার এসে বলল, ছোট ম্যাডাম যদি রেডি থাকেন তাহলে চলুন। আমি রেডি, চলি মা। রাত্রি মাকে খেতে দিয়ে দিও। আনায়া টিফিন বক্স নিয়ে বেরিয়ে গেল। রাত্রি আনমোনা হয়ে বলল, যাও যাও, আজকের রান্না এত মজা হয়েছে যে ভাইয়া তোমার প্রেমে পড়বে নতুন করে। আনায়াকে ড্রাইভার অফিসের সামনে নামিয়ে দেয়। ভিতরে ঢুকতেই সে দেখতে পেল মিস্টার হায়দারকে। মনের ভিতর থাকা ভয়টা যেন নিমেষেই সরে গেল। সে একটু স্পিডে ওনার সামনে গিয়ে দাঁড়ালো। মিস্টার হায়দার ওকে দেখতে পেয়ে একটা হাসি দিয়ে বলল, বৌমা, তুমি এখানে? আসলে ওনার প্রথম দিন তো, তাই ওনার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি। শুধু ওর জন্যই এসেছো, আমার জন্য আনো নেই?
আপনাদের দুজনের জন্যই এনেছি, একসাথে দুজন খেয়ে নেবেন, চলুন। না রে মা, আমি দুপুরে ভারী খাবার খাই না। তুমি বরং ঈশানের কেবিনে চলে যাও। কিন্তু ওনার কেবিন তো আমি চিনি না। আচ্ছা ওয়েট, তাসফিয়া, তুমি ম্যামকে একটু ঈশানের কেবিনে নিয়ে যাও তো। ওকে স্যার, চলুন ম্যাম। আনায়াকে ইহসানের কেবিনের সামনে রেখে মেয়েটি চলে গেল। আনায়া নক করলো, ভেতর থেকে ইহসান বলল। ইয়েস, কামিং। আনায়া ভিতরে আসলো। ইহসান ফাইলের দিকে তাকিয়ে আছে। কে এসেছে তা না দেখেই জিজ্ঞেস করলো। এনি প্রবলেম? বাহ, এত কাজ নিয়ে বিজি হয়ে গেছেন, কে আসলো তা একটাবার তাকিয়েও দেখলেন না? আনায়ার কণ্ঠ শুনে ইহসান চমকে যায়। চোখ তুলে দেখে আনায়া টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। ইহসান দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। আনায়া, তুমি এখানে? এত প্রশ্ন না করে আগে একটু পানি দিন, খুব পিপাসা পেয়েছে। ইহসান এক গ্লাস পানি এগিয়ে দিল। আনায়া পানি খেতে খেতে একটা মেয়ে নক করে কেবিনে ঢুকলো। একটা ফাইল দেখিয়ে বলতে লাগলো। স্যার, এটা আমাদের গত কয়েক মাসের সমস্ত গ্রাফ ড্রেস কালেকশনগুলো। আমি একটু পর দিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি চেক করে তোমাকে বলছি। ইহসান ফাইলটা নিয়ে দেখতে লাগলো। মেয়েটি ইহসানের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আর কেউ না দেখলেও আনায়ার ঠিকই চোখে পড়ল। সে কিছু বলতে যাবে তার আগেই ইহসান বলে। কায়রা, তুমি তোমার কেবিনে যাও। আমার কোনো কিছু দরকার হলে আমি তোমাকে ডেকে নিব। আপাতত আমার কোনো কাজ নেই, থাকতে পারি, কোনো সমস্যা নেই স্যার। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। আনায়া মেয়েটির দিকে তাকিয়ে কথা বলল। মেয়েটি আনায়ার দিকে তাকিয়ে বলল। আপনাকে ঠিক চিনলাম না, কে আপনি? যেই হন না কেন, প্লিজ এখন বাহিরে যান, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। আমার পরিচয় জানো না? আমার পরিচয় জানো না বলেই হয়তো তুমি এসব বলছো। এখন চলে যাও, পরে না হয় জেনে সরি বলে দিও। হোয়াট? আমি তোমাকে সরি বলবো? কোন দেশের প্রেসিডেন্ট তুমি? শি ইজ মাই ওয়াইফ, হাউ ডেয়ার ইউ? তোমার সাহস কি করে হয় ওকে বাহিরে যাবার কথা বলার? ইহসান রেগে গিয়ে কথাটা বলল। ধমকে চমকে উঠল মেয়েটি। আনায়া ইহসানের পাশে গিয়ে বলল। এখন যদি না যাও তাহলে তোমার স্যার, দেখতেই পারছো কতটা রেগে গেছেন, তা আমাকে সামলাইতেই হবে। আব্বু, সরি স্যার, সরি ম্যাম। মেয়েটি বুঝতেই পারেনি ইহসানের বিয়ের কথা। মেয়েটি ইহসানের সাথে ফ্ল্যাটিং করতে চেয়েছিল, কিন্তু তার আগেই মনের বেলুন ফুটে গেল। সরি বলার পর আনায়া চোখ দিয়ে বাহিরে যাবার জন্য ইশারা করে। মেয়েটি চলে যায়। ইহসান চেয়ারে বসে পড়ে। আনায়া বলে। এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো না স্যার। ইহসান আনায়ার কথার কোনো উত্তর না দিয়ে ফাইল চেক করতে লাগলো। আনায়া বলে। এখন কাজটা একটু বাদ দিয়ে খেতে বসুন, আমি খাবার প্লেট দিচ্ছি। তুমি রেখে যাও, আমি পরে খেয়ে নেব। আনায়া কোনো কথা না বলে চুপচাপ প্লেটে করে খাবার নিয়ে ইহসানের সামনে রাখলো। ইহসান বলল। আমি পরে খেয়ে নিব। পরে খেয়ে নিব মানে? আমি এত কষ্ট করে নিজ হাতে রান্না করেছি আর আপনি পরে খাবেন? আর একটা কথা না বলে চুপচাপ হা করেন। আনায়া একটু রেগে কথাটি বলল। তারপর একটা লোকমা বানিয়ে ইহসানের মুখের সামনে ধরল। ইহসান আনায়ার দিকে তাকালে আনায়া চোখ দিয়ে খাবারের দিকে ইশারা করে। খাবারের দিকে তাকাতেই ইহসানের চোখ গেল আনায়ার হাতের দিকে। অনেকটা পুড়ে গেছে, লাল হয়ে আছে। মুহূর্তেই আনায়ার হাত ধরে বলল। এটা কি হয়েছে আনায়া? লাল হয়ে আছে কেন? কিছু হয়নি, ওই অ্যালার্জিতে সমস্যা হয়েছে মনে হয়। মিথ্যে কথা, দেখে বোঝা যাচ্ছে পুড়ে গেছে। কিভাবে হলো? ইহসান আনায়ার হাতটা ধরে ভালো করে দেখতে লাগলো। আনায়া চুপ হয়ে গেল, কারণ এটা সত্যি পোড়ার দাগ। বিরিয়ানি রান্না করার সময় গরম পাতিল লেগে গেছিল। আনায়া বলল। আসলে রান্না করার সময় গরম পাতিল লেগে গিয়েছিল। তোমাকে রান্না করতে কে বলেছিল? বাড়িতে কি রান্না করার মানুষ নেই? আজকে আপনি প্রথম অফিসে আসলেন, তাই ভাবলাম নিজ হাতে আপনার জন্য বিরিয়ানি রান্না করি। ইহসান কথাটা শুনে আনায়ার মুখের দিকে তাকায়। তাকিয়ে দেখে মুখটা শুকিয়ে গেছে। সে উঠে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। তারপর মলমটা লাগিয়ে দিল। আনায়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মলম লাগানো শেষে ফু দিয়ে দিল। আনায়া বলল। আচ্ছা, এখন হা করেন।
আমি নিজে খেয়ে নিব, তুমি রেস্ট নাও। এত কথা না বলে চুপচাপ হা করেন তো। আনায়ার ধমকে ইহসান হাঁ করলো, নিচু হাতে মুখে দিয়ে দিল। বিরিয়ানি মুখে দিয়ে ইহসানের চোখ বড় হয়ে গেল। আনায়া মুখে এক ঝলক হাসি নিয়ে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? তুমি রান্না করেছো? হুম। খুব টেস্ট হয়েছে। এত সুন্দর তোমার হাতের রান্না। সত্যি? আচ্ছা দাঁড়ান, আমি খেয়ে দেখি। আনায়া নিজের মুখে দিতে নিবে তার আগেই ইহসান তার হাত ধরে নিজের মুখে নিয়ে নিল। আনায়া মুখ ফুলিয়ে জিজ্ঞেস এটা কি হলো? আমার জন্য রান্না করেছে, তাই আমি খাবো। আর আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি দাও। ইহসানের কথা শুনে আনায়া মুচকি হাসি দিল। ইহসানের চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি ছলছল করছে। আনায়া একের পর এক লোকমা দিয়ে যাচ্ছে আর ইহসান খাচ্ছে। লাস্ট লোকমা দিতে যাবে ঠিক তখনই ইহসানের ফোন বেজে উঠল। এক্সকিউজ মি। ইহসান উঠে গেল। কল শেষে এসে দেখে লাস্ট লোকমাটা আনায়া নিজের মুখের ভিতরে দিয়ে দিয়েছে। লোকমা মুখে দেবার পর আনায়া পাগলের মতো করছে, ঝালে মুখ পুড়ে যাচ্ছে, মাথা ঘুরছে, হাত নাড়াচ্ছে। ইহসান দৌড়ে গিয়ে গ্লাস এগিয়ে দিল। আনায়া ঢকঢক করে সব পানি খেয়ে ফেলল, কিন্তু ঠিক ঝাল কাটছে না। চোখ থেকে পানি পড়ছে, ঝালে ঠোঁট লাল হয়ে কাঁপছে। ইহসান আর ৭-৫ কিছু না ভেবে নিজের ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশিয়ে দিল। এভাবে ঠিক কতক্ষণ ঠোঁট জোড়া দখল করেছিল তা জানা নেই, কিন্তু যখন আনায়ার ঝাল কেটে গেল আর বুঝতে পারল কি হচ্ছে, তখনই ইহসানকে হালকা ধাক্কা দিয়ে নিচে সরে গেল। ইহসান একটু সংকোচ করে পেছন ফিরে গেল। আনায়া এক দৌড়ে এসে ইহসানকে ঘুরিয়ে জড়িয়ে ধরল, কান্না করতে করতে বলল, আপনি এই ঝাল স্বাধীন বিরিয়ানি কি করে চুপচাপ খেয়ে নিলেন? একটা বার কেন বললেন না ঝালের কথা? কেন না করলেন না খেতে? কি করে না করতাম? যে রান্নাটা তুমি এত ভালোবেসে নিজ হাতে রান্না করে নিয়ে এসেছো, সে খাবারটা কি করে ফেলে দিতাম? তোমার প্রথম রান্না খাবারটা কি করে নষ্ট হতে দিতাম? সব খাবার স্বাদহীন আর ঝাল হলেও সব খাবারে কি এমন ভালোবাসা পাওয়া যায়? আনায়া ইহসানের কথাটা শুনে আরো জোরে কান্না করে দেয়। ইহসান আনায়ার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলে, আরে এত কান্না করছো কেন বাচ্চাদের মতো? এই জন্যই আমি তোমাকে বাচ্চা ডাকি। আনায়া মাথা তুলে জিজ্ঞেস করলো। এতটা ভালোবাসেন আমাকে? আনায়ার কথাই যেন কিছুটা স্তব্ধ হয়ে যায় ইহসান, শুধু চুপচাপ একটা উত্তরই দেয়। হুম। এই হুম ছাড়া এখন আর কোনো জবাব জানা নেই। তারপর আনায়াকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ইহসান ওয়াশরুমে এসে দেওয়ালে একটা ঘুষি মারে। সে আজকে আনায়াকে না চাওয়া সত্ত্বেও কিস করে বসেছে। সে নিজেকে অজান্তেই কেন আনায়ার জন্য মনের ভিতর এত অনুভূতি কেন হয়? এভাবে চলতে থাকলে কি করে হবে? আনায়া সবটা জানার পর ইহসানকে মাফ করতে পারবে না। এসব ভাবতে ভাবতে নিজের মাথার চুল নিজেই এলোমেলো করে ফেলে। বাসায় ফিরতেই আনায়াকে রাত্রি পড়ল।